গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একদল চালাক চোর একটি অসম্ভব কঠিন ব্যাংক ডাকাতের পরিকল্পনা করছে। তাদের টার্গেট হলো স্পেনের এমন একটি ব্যাংক যেটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়, কারণ এই ব্যাংকের মাটির অনেক নিচে থাকা একটি সুরক্ষিত ভল্টে লুকিয়ে আছে প্রায় 500 বছরের পুরনো এক অমূল্য গুপ্তধন। আর এই কারণেই বছরের পর বছর ধরে বড় বড় অপরাধীদের নজর রয়েছে ব্যাংকটির উপর। তবে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে আশেপাশে সামান্য কোনো সন্দেহজনক নড়াচড়া দেখলে মুহূর্তের মধ্যে 15 জন ভারী অস্ত্রে সজ্জিত গার্ড গুলি চালানোর জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু তাই নয়, পুরো এলাকায় এমন অত্যাধুনিক ক্যামেরা দিয়ে ঘেরা যেগুলো মানুষের পায়ের সামান্য শব্দ শনাক্ত করতে পারে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাংকের সেই আন্ডারগ্রাউন্ড ভল্ট। 19 শতকে তৈরি এই বিশাল ভল্টের ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থা আজকের সময়ের বড় বড় অপরাধীদের কাছেও এক রহস্য। আর এই মুহূর্তে কয়েকজন মানুষ সেই রহস্যের সমাধান করার পরিকল্পনায় ব্যস্ত। প্রথমেই পরিচয় হয় ওয়াল্টারের সঙ্গে। ব্রিটেনে সে এমন একটি সংস্থা চালায় যারা সমুদ্রের গভীর থেকে প্রাচীন ও ঐতিহাসিক জিনিসপত্র খুঁজে বের করে। একবার গভীর সমুদ্রে গবেষণা চালানোর সময় ওয়াল্টার এবং তার বিশেষজ্ঞ টিম 1645 সালে একটি ডুবে যাওয়া ব্রিটিশ জাহাজের সন্ধান পায়। এই মিশনে জেমস নামে এক দক্ষ ডুবুরি সমুদ্রের নিচে একটি পুরনো বাক্স খুঁজে পায়। বাক্সটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে কয়েক শতাব্দী পুরনো সোনার 3টি বিরল মুদ্রা। কিন্তু এই 3টি মুদ্রার পিছনে এমন এক রহস্য লুকিয়েছিল যার কথা জানলে যে কারো লোভ জেগে উঠতে পারে। তবে ওয়াল্টার এবং তার দল তাদের আবিষ্কারের আনন্দ উপভোগ করার সুযোগ পাওয়ার আগেই বিপদ নেমে আসে। হঠাৎ স্পেনের নৌবাহিনীর কয়েকটি যুদ্ধ জাহাজ তাদের জাহাজ চারদিক থেকে ঘিরে ফেলে। স্প্যানিশ নেভির অফিসার দাবি করে ওয়াল্টারের দল স্পেনের সমুদ্র সীমা লঙ্ঘন করে এই গুপ্তধন উদ্ধার করেছে। এরপর কোনো সময় নষ্ট না করে স্প্যানিশ নেভি তাদের সমস্ত মূল্যবান জিনিসপত্র নিজেদের দখলে নিয়ে নেয়। এমনকি সেই 3টি মূল্যবান সোনার মুদ্রা রাখা বাক্সটিও সরকার জব্দ করে এবং সরাসরি সেই অত্যন্ত নিরাপদ ব্যাংককে আন্ডারগ্রাউন্ড ভল্টে রেখে দেয়। ওয়াল্টার নিজের বছরের পর বছর পরিশ্রমে এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছিল না। তার দলের সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রের গভীর থেকে সেই গুপ্তধন উদ্ধার করেছিল, অথচ স্প্যানিশ সরকার কোনো পরিশ্রম ছাড়াই সবকিছু কেড়ে নিয়েছে। তাই এবার প্রতিশোধ নেওয়ার পালা। ওয়াল্টার সিদ্ধান্ত নেয় সে সেই ব্যাংকের ভিতরে ঢুকে নিজের 3টি সোনার মুদ্রা চুরি করে ফিরিয়ে আনবে। আর এজন্য সে তৈরি করতে থাকে একটি অসম্ভব কঠিন মাস্টার প্ল্যান। কিন্তু এমন কাজ একা করা ওয়াল্টারের পক্ষে সম্ভব ছিল না। তাই সে তার নিজের দেশের এক অসাধারণ প্রতিভাবান ছাত্র থমকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। থম তখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেনি, কিন্তু তার অসাধারণ বুদ্ধিমত্তার কারণে বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি তাকে ডিগ্রি ছাড়াই বিশাল পদে চাকরির প্রস্তাব দিচ্ছিল। শুধু তাই নয়, তাকে প্রতি মাসে প্রায় $4 লাখ বেতন এবং বিলাসবহুল সব সুযোগ সুবিধার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু থম কোনো কর্পোরেট কোম্পানির নিয়ম কানুন আর সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে চাইতো না। আর ঠিক তখনই তার জীবনে আসে ওয়াল্টার। ওয়াল্টার থমের সামনে এমন একটি প্রস্তাব রাখে যা শুনে সে রীতিমতো হতবাক হয়ে যায়। আমি চাই তুমি আমাদের দলের নেতৃত্ব দাও। তোমার বুদ্ধি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে উন্নত ও নিরাপদ ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ভেঙে আমাদের সাহায্য করো, কারণ আমি সমুদ্রের গভীর থেকে যে মূল্যবান সম্পদ উদ্ধার করেছিলাম সেটা আমি যে কোনো মূল্যে ফিরে পেতে চাই। থম অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার কি সত্যি মনে হয় আমি কোনো প্রফেশনাল ক্রিমিনাল? ওয়াল্টার হালকা হেসে বলে, এই গোপন মিটিং এর আগে আমি তোমার পুরো ব্যাকগ্রাউন্ড এবং তোমার অসাধারণ আইকিউ সম্পর্কে সব তথ্য জেনে নিয়েছি। এরপর সে পরিষ্কার করে দেয়, তোমাকে আমরা চুরি করতে বলছি না। তোমার কাজ শুধু তোমার বুদ্ধি ব্যবহার করে ওই জটিল ভল্টের কাজ করার পদ্ধতি এবং পুরো লেআউট বুঝে আমাদের গাইড করা। তারপরও থম দ্বিধায় থাকে। সে প্রশ্ন করে, কিন্তু আপনি এতটা নিশ্চিত কিভাবে যে আমি এই বেআইনি কাজে রাজি হব? এবার ওয়াল্টার তার সবচেয়ে বড় অস্ত্রটি বের করে। সে বলে, মিশন সফল হলে তুমি এত বড় একটা অংশ পাবে যে তোমার পরবর্তী কয়েক প্রজন্ম কোনো কাজ না করেই বিলাসবহুল জীবন কাটাতে পারবে। এই কথা বলে ওয়াল্টার টেবিলের উপর স্পেনের একটি বিমানের টিকিট রেখে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে থম ইন্টারনেট ব্যাংক অফ স্পেন সম্পর্কে বিস্তারিত তথ্য খোঁজা শুরু করে। তখন সে জানতে পারে এই ব্যাংকের ভল্ট পৃথিবীর সবচেয়ে জটিল ভল্টগুলোর মধ্যে একটি, যেটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই অসম্ভব চ্যালেঞ্জেই থমের আগ্রহ আরো বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত সে ওয়াল্টারের প্রস্তাবে রাজি হয়ে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে তার বাবাকে ফোন করে সবকিছু জানায়। এরপর বিমানে চেপে মাদ্রিদ এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে তার সঙ্গে দেখা হয় লোরেনের। লোরেন ছিল ওয়াল্টারের একজন অত্যন্ত দক্ষ এজেন্ট, যে প্রতিটি মিশনে নিজের পরিচয় ও চেহারা বদলে ফেলতে পারত। লোরেন থমকে ব্যাংক অফ স্পেনে ঠিক বিপরীতে থাকা
একটি উঁচু ভবনে নিয়ে যায়। সেখানে ওয়াল্টার তাকে স্বাগত জানায় এবং জানায় এই ভবন থেকেই পুরো অপারেশন নিয়ন্ত্রণ করা হবে। এরপর থমের সঙ্গে পরিচয় হয় ক্লাউস নামের এক দক্ষ কম্পিউটার হ্যাকারের। ওয়াল্টার সবাইকে জানায় পুরো মিশনের নেতৃত্ব দিবে জেমস। ঠিক তখনই সাইমন নামের আরেকজন প্রবেশ করে। তার বিশেষ দক্ষতা ছিল যে কোনো জিনিস যতই কঠিন হোক না কেন সে মুহূর্তের মধ্যে সেটার সন্ধান বের করে ফেলতে পারত। সবশেষে ব্যাংকের মূল ভল্টের নিরাপত্তার ব্যবস্থা ভেঙে সেখানে ঢোকার দায়িত্ব সরাসরি থমের উপর তুলে দেয় ওয়াল্টার। থমের উপর ভল্টের দায়িত্ব দেওয়ার কথা শুনেই জেমস রেগে যায়। তার যুক্তি ছিল থমের এত বড় এবং বিপজ্জনক কোনো মিশনে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু ওয়াল্টার জেমসের আপত্তিকে পাত্তা না দিয়ে ক্লাউসের কাছে মিশনের আপডেট জানতে চায়। ক্লাউস জানায় তারা ব্যাংকের পুরো টেলিফোন সিস্টেম হ্যাক করতে পেরেছে, কিন্তু ব্যাংকের ইন্টারনাল সিস্টেম ঢুকতে এখনো একটি গোপন পাসওয়ার্ড দরকার। আর র্যান্ডম নম্বর দিয়ে সেই পাসওয়ার্ড বের করার চেষ্টা করলে কোটি কোটি কম্বিনেশন ট্রাই করতে হবে, যা বাস্তবে অসম্ভব। ঠিক তখনই থম একটি অদ্ভুত কিন্তু সহজ আইডিয়া দেয়। সে বলে যে ব্যাংক স্টাফরা এখন ছুটিতে আছে তাদের মধ্যে কাউকে ব্যাংকের অফিসিয়াল নম্বরে ফোন করো। নিজেদের ব্যাংক অফ স্পেনের কাস্টমার কেয়ার বা ভয়েস মেল সার্ভিসের কর্মী হিসেবে পরিচয় দাও। তারপর বলো তার জন্য একটি জরুরি মেসেজ এসেছে এবং সেটা শুনতে হলে বিপ দেওয়ার পর তাকে নিজের সিক্রেট পাসওয়ার্ড দিতে হবে। এই কথা শুনে দলের অন্য সদস্যের কাছে আইডিয়াটি প্রথমে বেশ ছেলে মানুষই মনে হয়, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে এরপরেই। থমের এই ছোট্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিক পুরোপুরি কাজ করে যায়। আর এই সহজ কৌশলের মাধ্যমে ক্লাউস ব্যাংকের ভিতরে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরার লাইভ ফুটেজ অ্যাক্সেস পেয়ে যায়। কাজটা হয়তো খুব জটিল কোনো প্রযুক্তিগত কৌশল ছিল না, কিন্তু এই ধরনের খেলা যারা বোঝে না তাদের পক্ষে এমন কাজ করা প্রায় অসম্ভব। থমের বুদ্ধিতে মুগ্ধ হয়ে ওয়াল্টার তাকে ধন্যবাদ জানায়। লোরেনেরও বুঝতে পারে ছেলেটার মাথায় সত্যি অন্যদের থেকে অনেক দ্রুত কাজ করে। আর এই প্রথম বড় সাফল্যের পর ওয়াল্টার থমকে সেই 3টি পুরনো সোনার মুদ্রার আসল রহস্য জানায়। এই রহস্যের শুরু 1600 শতাব্দীর এক ব্রিটিশ জলদস্যুকে ঘিরে। কথিত আছে সেই জলদস্যু স্পেনের একটি রাজকীয় জাহাজ থেকে বিপুল পরিমাণ সোনার সম্পদ লুট করেছিল। এরপর সে সেই বিশাল গুপ্তধন একটি অজানা দ্বীপে লুকিয়ে রাখে। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও কোনো অনুসন্ধানকারী বা কোনো সরকারই সেই গুপ্তধনের সঠিক অবস্থান খুঁজে বের করতে পারেনি। প্রায় 30 বছর আগে ওয়াল্টার একটি অত্যন্ত পুরনো গোপন চিঠি কিনেছিল। সেই চিঠিতে গুপ্তধনের অবস্থান সম্পর্কে কয়েকটি রহস্যময় সূত্র লেখা ছিল। বছরের পর বছর গবেষণা করার পর ওয়াল্টার বুঝতে পারে গুপ্তধনের সঠিক অবস্থান এবং তার কোঅর্ডিনেট এই 3টি সোনার মুদ্রার গায়ে অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে। এই 3টি মুদ্রা খুঁজে বের করার জন্য ওয়াল্টার তার জীবনের অনেকগুলো বছর সমুদ্রের গভীরে কাটিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এত কষ্ট করে উদ্ধার করা সেই মুদ্রাগুলো এখন স্পেন সরকারের দখলে এবং বিশ্বের সবচেয়ে নিরাপত্তা ব্যাংকগুলোর একটির ভল্টে বন্দী। ওয়াল্টার তখন পুরো টিমের সামনে প্রতিশ্রুতি দেয় এই ডাকাতি সফল হলে গুপ্তধনের মূল্য আমরা সবাই সমানভাবে ভাগ করে নেব। এমনকি থমকেও সে আশ্বস্ত করে যে মিশনে কোনো কারণে ব্যর্থ হলেও তার সময় এবং পরিশ্রমের জন্য তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এরপর দীর্ঘ আলোচনা ও পরিকল্পনার পর পুরো দল ব্যাংকের ভিতরে ঢোকার জন্য প্রথম পূর্ণাঙ্গ প্ল্যান তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে তারা ব্যাংকের কর্মচারী সেজে একটি ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং কোম্পানিতে ফোন করে। সেখানে তারা মিথ্যা তথ্য দেয় যে ব্যাংকের অ্যালার্ম সিস্টেমে টেকনিক্যাল সমস্যা রয়েছে, তাই কয়েকদিনের জন্য ব্যাংকের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ করা হবে। এরপর সাইমন আর থম সেই ক্লিনিং কোম্পানির ভুয়া কর্মচারী সেজে সরাসরি ব্যাংকের প্রধান গেটে পৌঁছে যায়। তাদের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে নিরাপত্তা বাহিনীর বিন্দুমাত্র সন্দেহ হয় না। খুব সহজেই তারা সিকিউরিটি চেক পার হয়ে ব্যাংকের ইন্টারনাল এরিয়াতে ঢুকে পড়ে। অন্যদিকে লোরেনও নিজের পরিচয় বদলে একজন আর্ট এক্সপার্ট ছদ্মবেশ নেয়। সে ব্যাংকে থাকা দামি ও ঐতিহাসিক পেন্টিং গুলো পরীক্ষা করতে এসেছে, এমনটাই সে সবাইকে বোঝায়। আত্মবিশ্বাসের সঙ্গে সে ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার গুস্তাভোর সঙ্গে দেখা করে। লোরেনের শিল্পকলা এবং পেন্টিং সম্পর্কে অসাধারণ জ্ঞান থাকায় গুস্তাভোরের মনে তার ব্যাপারে সামান্য সন্দেহ হয় না। কথাবার্তার মাঝে লোরেন খুব চালাকি করে নিজের হাতে থাকা বাবল টি এর কাপটি গুস্তাভোরের হাতে ধরিয়ে দেয়। আসলে তার উদ্দেশ্য ছিল কাপের মাধ্যমে গুস্তাভোরের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা। এদিকে গোপন বেসে বসে ক্লাউস সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ব্যাংকের ভিতরে থাকা সঙ্গীদের প্রতিটি নড়াচড়া নজরে রাখছিল। কিছুক্ষণ পর সে সাইমনকে একটি গোপন সংকেত দেয়, কোনোভাবেই কারো নজরে না পড়ে ব্যাংকের ভিআইপি টেকনিক্যাল রুমে ঢুকতে হবে। সাইমন এক মুহূর্ত দেরি না করে সেখানে পৌঁছে যায় এবং নিজের সঙ্গে আনা একটি স্পাই ডিভাইস ব্যাংকের মূল সিগন্যাল পোর্টের সঙ্গে সংযুক্ত করে দেয়। এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটির মাধ্যমেই ক্লাউস ব্যাংকের পুরো সিকিউরিটি গ্রিডে অ্যাক্সেস পেয়ে যায়। এর মধ্যে একজন সিকিউরিটি গার্ড লোরেনকে ব্যাংকের প্রেসিডেন্টের কেবিনে নিয়ে যায়।
সেখানে তাকে কয়েকটি মূল্যবান পেইন্টিং পুনরায় পরীক্ষা করতে হবে। গার্ডটি কেবিন থেকে বেরিয়ে যেতেই লোরেন চোখের পলকে নিজের বিশেষ ইলেকট্রিক ডিভাইস বের করে পেইন্টিংটি স্ক্যান করতে শুরু করে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। লোরেন আসলে ব্যাংকের ভল্টের মূল চাবিটি কোথায় লুকানো আছে সেটা খুঁজছিল। এদিকে ক্লাউস বিশাল ঝুঁকি নিয়ে সিসিটিভি ফুটেজের স্পিড কমিয়ে একটি ভিডিও লুপ তৈরি করে ফেলে। ফলে কন্ট্রোল রুমে বসে থাকা নিরাপত্তা কর্মীদের মনে হচ্ছিল লোরেন এখনো শান্তভাবে পেইন্টিং পরীক্ষা করছে, কিন্তু বাস্তবে লোরেন সেই সময় উন্নত একটি 3D স্ক্যানার ব্যবহার করে ভল্টের মূল চাবিকাঠি হুবহু ডিজিটাল কপি তৈরি করে ফেলেছে। সে প্রথম চাবিটির কপি তৈরি করেই ফেলেছিল। এমন সময় হঠাৎ কেবিনের দরজা খুলে যায়। সামনে দাঁড়িয়েছিলেন খুদ ব্যাংকের প্রেসিডেন্ট। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ক্লাউস যে স্লো মোশন ভিডিও লুপ চালু করেছিল সেটারও সময় প্রায় শেষ হয়ে আসছিল। নিরাপত্তা কর্মীরা যদি আসল লাইভ ফুটেজ আর নকল ফুটেজের পার্থক্য বুঝে ফেলতো তাহলে পুরো মিশন সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু এমন সংকটের মুহূর্তেও লোরেন একটুও ঘাবড়ায় না। সে অত্যন্ত স্বাভাবিকভাবে ব্যাংক প্রেসিডেন্টকে বলে, স্যার একটু পাশে দাঁড়াবেন, আমি এই পেইন্টিংটির একটা পারফেক্ট ছবি তুলতে চাই। প্রেসিডেন্ট কোনো সন্দেহ না করে সরে দাঁড়ান, আর এই সুযোগে লোরেন তার বুদ্ধি দিয়ে বিপদটা সামলে ফেলে। কিছুক্ষণ পর প্রেসিডেন্ট কেবিন থেকে বেরিয়ে গেলে লোরেন আবার নিজের কাজে ফিরে যায়। এবার সে অন্য একটি মূল্যবান পেইন্টিং এর পিছনে লুকিয়ে থাকা দ্বিতীয় চাবিটিও স্ক্যান করে নেয়। কিন্তু ঠিক তখনই থমের সামনে আসে আরো বিপজ্জনক একটি কাজ। তাকে ব্যাংকের মূল মিটিং রুমে ঢুকে টেবিলের নিচে লুকিয়ে থাকতে হবে এবং উন্নত স্ক্যানারের সাহায্যে মাটির নিচে থাকা রহস্যময় ভল্টের সম্পূর্ণ কাঠামো ও ডিভাইস স্ক্যান করতে হবে। থম কাজটি শুরু করতেই হঠাৎ ব্যাংকের কয়েকজন বড় কর্মকর্তার মিটিং করার জন্য সেই একই রুমে ঢুকে পড়ে। এখন থমের সামনে একটাই রাস্তা, একদম চুপচাপ টেবিলের নিচে লুকিয়ে থাকা। কিছুক্ষণ পর মিটিং চলার সময় একজন কর্মকর্তার হাত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল মাটিতে পড়ে যায়। ফাইলগুলো তুলতে লোকটি যখন টেবিলের নিচে ঝুঁকতে শুরু করে তখন থমের বুকের ভিতর যেন ধক করে ওঠে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারত। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ সাইরেনের শব্দ শুনেই মিটিং এ থাকা সব কর্মকর্তা আতঙ্কিত হয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আর এই সুযোগেই থমের জীবনটা আপাতত বেঁচে যায়। আসলে থমের স্ক্যানিং ডিভাইস থেকে বের হওয়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কারণেই ব্যাংকের অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয়ে গিয়েছিল। অ্যালার্ম বাজতেই ব্যাংকের ঠিক সামনে থাকা মিলিটারি হেডকোয়ার্টার থেকে মেরিন কমান্ডো এবং নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা পুরো ব্যাংক চারদিক থেকে ঘিরে ফেলে। গুস্তাভো সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ব্যাংকের ভিতর থেকে কোনো মানুষ বাইরে যেতে পারবে না। অন্যদিকে লোরেন দ্বিতীয় চাবির ডিজিটাল কপি তৈরি করতে পারলেও সেটিকে আগের জায়গায় ফেরত রাখার সুযোগ পায় না। ঠিক তখনই ব্যাংক প্রেসিডেন্ট সেখানে এসে লোরেনকে নিরাপত্তার কারণে তার সঙ্গে বাইরে যাওয়ার নির্দেশ দেয়। এই আশঙ্কিত বিপদে পুরো টিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গোপন বেসে বসে সবাই চিন্তা করতে থাকে এখন কিভাবে এই পরিস্থিতি সামলানো যায়। ঠিক তখনই থম নিজেই সামনে এগিয়ে চলে আসে। সে জানায় লোরেনের হাত থেকে চাবিটি ছুটে গেলে মাটিতে পড়ার আগেই সে সেটিকে মাঝ আকাশে ধরে ফেলবে এবং আবার সেটিকে তার গোপন জায়গায় বসিয়ে দেবে। কথা অনুযায়ী থম অসাধারণ দ্রুততার সঙ্গে চাবিটিকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলে। ফলে চাবিটি পরে কোনো শব্দও হয় না। কিন্তু চাবিটিকে ঠিক জায়গায় বসানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ একজন নিরাপত্তারক্ষী সেই রুমে ঢুকে পড়ে। থমকে সেখানে থেকে গার্ড কঠিন গলায় জিজ্ঞেস করে, তুমি এই রেস্ট্রিক্টেড এরিয়ায় কি করছো? থম সঙ্গে সঙ্গে একেবারে নিরীহ মুখ করে কানে হাত দেয় এবং বলে সে হেডফোন পরে অনেক জোরে গান শুনছিল, তাই ব্যাংকের অ্যালার্মের সাইরেন সে শুনতেই পায়নি। গার্ড আর কোনো কথা না বাড়িয়ে তাকে ধমক দিয়ে বলে, অজুহাত বন্ধ করো এবং এখান থেকে এখনই বেরিয়ে যাও। থম আপাতত বিপদ থেকে বেঁচে গেলেও পুরো টিম তখনও জানতো না যে তাদের আসল বিপদ মাত্র শুরু হয়েছে। কন্ট্রোল রুমে বসে গুস্তোভা খেয়াল করে যে অ্যালার্মের সিগন্যালটা সরাসরি মূল ভল্টের দিক থেকেই এসেছে। সে এক মুহূর্ত দেরি না করে অস্ত্রধারী সৈন্যদের নিচের বেসমেন্টে পাঠিয়ে দেয়। কিন্তু অনেকক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেও তারা সেখানে সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। শেষ পর্যন্ত কোনো প্রমাণ না পাওয়ার গুস্তাভা বাধ্য হয়ে সবাইকে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয়। এই বিপজ্জনক মিশন থেকে নিরাপদে ফিরে আসার পর পুরো দল ব্যাংক থেকে চুরি করা ডেটা বিশ্লেষণ করতে বসে। আর তখন এই থম আবারও তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে লক্ষ্য করে স্ক্যানার ভল্টের একটি নির্দিষ্ট অংশের পরিষ্কার ছবি তৈরি করতে পারেনি। থম সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই জায়গার ভিতরে পানি রয়েছে। আসলে গোপন ভল্টের ঠিক উপরে রয়েছে বিশাল একটি পানির ট্যাঙ্ক। 19 শতকে প্রকৌশলী ভল্টটাকে এমন ভাবে তৈরি করেছিল যে কেউ অনুমতি ছাড়া ভিতরে ঢুকলেই মূল পাইপলাইনের ভালভগুলো সক্রিয়ভাবে খুলে যায়। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা পানিতে ভরে যায়। ফলে ভিতরে ঢোকা চোর সেখানে আটকা পড়ে মারা যেতে পারে। তবে থম আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে, সেই পুরনো ভল্টে আজকের মতো কোনো আধুনিক মোশন ডিটেকশন সিস্টেম ছিল না। তার বদলে মেজের নিচে বসানো হয়েছিল অত্যন্ত সংবেদনশীল একটি ওজন মাপার যন্ত্র। ভলের মেঝেতে নির্ধারিত সীমার চেয়ে মাত্র 1 গ্রাম বেশি ওজন পড়লেই সিস্টেমটি সক্রিয় হয়ে যায় এবং পানির ফাঁদ
চালু হয়ে যায়। তখন দলের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংবেদনশীল সিস্টেমটাকে সক্রিয় না করে কিভাবে ভল্টের ভিতরে ঢোকা যাবে। এদিকে আগের অ্যালার্মের ঘটনার পরেও নিরাপত্তারক্ষীরা কোনো প্রমাণ খুঁজে না পাওয়ায় ব্যাংকের প্রেসিডেন্ট গুস্তোভার উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়। ঠিক সেই সময় পুরো স্পেনে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা চরমে। ব্যাংকের সামনে বিশাল চত্বরে স্পেনের দলকে সমর্থন করতে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করে। ব্যাংকের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা তখন গুস্তোভোর পক্ষ নিয়ে বলেন, বাইরে থাকা বিশাল পাওয়ার জেনারেটর এবং ম্যাচ দেখানোর বড় বড় স্ক্রিন থেকে তৈরি হওয়া ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবের কারণেও হয়তো অ্যালার্মটি বেঁচে থাকতে পারে। অন্যদিকে জেমস আর সাইমন গোপন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ পথ ব্যবহার করে সেই বিশাল ওজন মাপার যন্ত্রের বেসমেন্টে পৌঁছে যায়। থম যেমনটা অনুমান করেছিল, সিস্টেমটা সত্যি পুরনো ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ উদাহরণ। কিন্তু এবার সামনে আসে নতুন সমস্যা। নিচের দিক থেকে গোপন ভল পর্যন্ত একটি টানেল তৈরি করতে তাদের অন্তত 15 দিন সময় লাগবে, আর দ্রুত ড্রিলিং মেশিন ব্যবহার করলে সেই শব্দ ব্যাংকের নিরাপত্তারক্ষীদের কানে পৌঁছে যাবে। তারা চেয়েছিল বিশ্বকাপের ফাইনালের সময় এই সুযোগটা কাজে লাগাতে, কারণ তখন বাইরে হাজার হাজার মানুষ আর পুলিশ সবাই ম্যাচের উত্তেজনায় ব্যস্ত থাকবে। কিন্তু সমস্যা হলো, ফাইনাল ম্যাচ হতে আর মাত্র 8 দিন বাকি। এই কথা শুনে ওয়াল্টার পুরোপুরি হতাশ হয়ে পড়ে এবং মিশন বাতিল করার কথাও ভাবতে শুরু করে। দলের অন্য সদস্যদের মধ্যেও হতাশা ছড়িয়ে পড়ে। কিন্তু অনেক সময় সবচেয়ে বড় সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে ভালো সমাধান। এক সন্ধ্যায় ওয়াল্টার ব্যাংকের ঠিক সামনের একটি উঁচু বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে নিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। তখন সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। ফুটবল ম্যাচে যখনই স্পেন গোল করে এবং নিচের হাজার হাজার সমর্থক আনন্দে চিৎকার করে ওঠে, তখন ব্যাংকের মোশন ডিটেকশন ক্যামেরাগুলো ওয়াল্টারের মাথায় সঙ্গে সঙ্গে নতুন পরিকল্পনা আসে। যদি ক্যামেরাগুলো নিচের ভিড়ের দিকে ঘুরে যায়, তাহলে তারা ব্যাংকের ছাদ দিয়ে উপর থেকে ভিতরে ঢুকতে পারবে। তবে পুরো পরিকল্পনায় নির্ভর করছিল স্পেনের ফুটবল দলের ভালো পারফরম্যান্সের উপর, আর ভাগ্য এবার তাদের পাশে ছিল। স্পেন দুর্দান্ত খেলে সেমিফাইনাল জিতে সরাসরি ফাইনালে পৌঁছে যায়। এখন দলের সামনে শুধু ভল্টে পৌঁছানোর নিরাপদ পথ তৈরি করা বাকি। কিন্তু অন্যদিকে গুস্তাভো বসেছিল না। একদিন কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করার সময় সে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীদের কথোপকথন শুনতে পায়। তারা বলছিল, কয়েকদিন আগে ব্যাংক থেকে ফোন করে তাদের জানানো হয়েছিল যে সিস্টেমের সমস্যা হওয়ার কিছুদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ থাকবে। কথাটা শুনে গুস্তাভোর সন্দেহ হয়। তার মনে পড়ে যায় সেই দিন দুজন নতুন পরিচ্ছন্ন কর্মী ব্যাংকের ভিতরে ঢুকছিল। সে সঙ্গে সঙ্গে পুরনো সিসিটিভি ফুটেজ বের করে দেখে, আর সেখানে থম ও সাইমনের পরিষ্কার ছবি পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, তাদের কারো কোনো পুরনো পুলিশ রেকর্ড ছিল না। ফলে ব্যাংকের ফেসিয়াল সিস্টেমও তাদের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। তবুও গোস্তোভা এবার আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে যায়। সে ব্যাংকের ভিতরে নিরাপত্তারক্ষীর সংখ্যা দ্বিগুণ করে এবং বিভিন্ন জায়গায় নতুন গোপন ক্যামেরা বসিয়ে দেয়। এদিকে থমও মিশন সফল করার জন্য দিনের পর দিন প্রায় না ঘুমিয়েই সেই বিশাল ওজন মাপার সিস্টেমের সমাধান খুঁজতে থাকে। অবশেষে তার বুদ্ধি কাজে আসে। থম একটি অদ্ভুত পরিকল্পনা দেয়। সে বলে, ওই পুরনো ওজন মাপার যন্ত্রটাকে সাময়িকভাবে জমিয়ে ফেলা হবে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে। তার ধারণা ছিল প্রচন্ড ঠান্ডার কারণে ধাতব মেকানিজমকে সাময়িকভাবে স্থির করে দেওয়া সম্ভব হবে। থমের হিসাব অনুযায়ী পুরো সিস্টেমকে জমিয়ে দিতে প্রচন্ড পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হবে, আর এই ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব পড়ে সাইমনের উপর। দলের সবাই থমের পরিকল্পনায় রাজি হয়ে যায়। এবার শুরু হয় মিশনের চূড়ান্ত কাউন্টডাউন। প্রথমে তারা গুস্তাভোর সংগ্রহ করা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার নকল তৈরি করে। এরপর ভল্টের প্রধান দরজা খোলার জন্য প্রয়োজনীয় 2টি চাবিও ডুপ্লিকেটও তৈরি করা হয়। অন্যদিকে ওয়াল্টার গোপনে 3টি নকল সোনার মুদ্রাও তৈরি করিয়ে দেয়। এই নকল মুদ্রাগুলো শেষ পর্যন্ত কি কাজে আসবে সেটা গল্পের একদম শেষে জানা যাবে। অবশেষে সেই দিন চলে আসে। স্পেন ও নেদারল্যান্ডের মধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে, আর এই ম্যাচের উত্তেজনাকে কাজে লাগিয়ে দেশের ঐতিহাসিক সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দলটি। ব্যাংকের সামনে বিশাল চত্বরে লাখ লাখ মানুষ বড় বড় স্ক্রিনের সামনে জড়ো হয়েছে। সবাই নিজেদের দলকে সমর্থন করতে ব্যস্ত, আর এই সুযোগে দলের প্রত্যেক সদস্য নিজের নিজের জায়গায় প্রস্তুত হয়ে যায়। থম, লোরেন আর জেমস ব্যাংকের ঠিক সামনের বিল্ডিং এর ছাদ থেকে দড়ির সাহায্যে ঝুলে ব্যাংকের ছাদে পৌঁছে যায়। এরপর বিশেষ একটি কাটার দিয়ে কাজ কেটে তারা নিঃশব্দে দড়ির সাহায্যে নিচের মূল লবিতে নেমে আসে। অন্যদিকে ক্লাউস তার গোপন জায়গা থেকে ব্যাংকের নিরাপত্তারক্ষীদের প্রতিটি মুভমেন্ট নজরে রাখছিল। সঠিক সময় এলেই সেই তাদের গোপন সংকেত পাঠাচ্ছিল। ক্লাউসের নিখুঁত নির্দেশনার কারণে থম, লোরেন আর জেমস কোনো গার্ডের চোখে না পড়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এরপর তারা সরু ভেন্টিলেশন ডাক্টের ভিতর দিয়ে মূল ভল্টের দিকে এগিয়ে যায়। কিন্তু বাইরে বিশ্বকাপের ফাইনাল চললেও গুস্তাভোর নজর এক মুহূর্তের জন্য সরে না। তার পুরোপুরি বিশ্বাস ছিল এই সুবর্ণ সুযোগের পুরোপুরি ফায়দা নেওয়ার চেষ্টা যে চোরেরা করবেই সেটা গুস্তাভো ভালোভাবেই বুঝতে পারছিল। তাই সে নিজে কন্ট্রোল রুমে বসে স্ক্রিনের দিকে চোখ রেখে প্রতিটি নড়াচড়া খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল। এদিকে থম, লোরেন
আর জেমস ভেন্টিলেশন ডাক্টের মুখ দিয়ে বের হতেই তাদের সামনে এমন একটি দৃশ্য আসে যা দেখে তিনজনেই বুক কেঁপে ওঠে। দুই দেয়ালের মাঝখানে নিচে বিশাল গভীর একটা ফাঁকা জায়গা। ওপারে যেতে হলে এই ভয়ঙ্কর গর্ত পার হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারা সঙ্গে করে আনা একটি পোর্টেবল সিঁড়ি খুলে দুই দেয়ালের মধ্যে সেট করে দেয়। এরপর জেমস সবার শেষে সেই সিঁড়ির উপর দিয়ে এগোতে শুরু করে, কিন্তু সে মাঝপথে পৌঁছতেই হঠাৎ সিঁড়িটা নিচের দিকে সরে যেতে শুরু করে। জেমসের চোখের সামনে তখন যেন মৃত্যু দাঁড়িয়ে আছে। সে আর কোনো উপায় না দেখে সর্বশক্তি দিয়ে সামনের দিকে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে থম বাতাসে তার হাত শক্ত করে ধরে ফেলে। এভাবেই শেষ মুহূর্তে জেমসের জীবন বেঁচে যায়। অন্যদিকে ক্লাউস ব্যাংকের সিস্টেম হ্যাক করে প্রথম নিরাপত্তা দরজাটি খুলে দেয়, কিন্তু তারপরেই তাদের সামনে আসে আরো একটি বিশাল স্টিলের দরজা। এই দরজাটি খুলতে হলে গুস্তভরের নকল ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি ডুপ্লিকেট চাবি একই মুহূর্তে ব্যবহার করতে হবে। তিনজনের নিখুঁত সমন্বয় ছাড়া এই দরজা খোলা অসম্ভব। অবশেষে সবকিছু ঠিকভাবে মিলে যায় এবং ব্যাংকের শেষ নিরাপত্তা দরজাটিও খুলে যায়। এবার তাদের সামনে সেই মেঝে, যার নিচে লুকিয়ে আছে মারাত্মক সংবেদনশীল ওজন মাপার যন্ত্র। সিগন্যাল পাওয়া মাত্রই নিচে থাকা সাইমন সেই যন্ত্রের মূল অংশে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ছাড়তে শুরু করে। ওদিকে ভল্টের ভিতরে দাঁড়িয়ে থম, লোরেন আর জেমস নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে প্রচন্ড ঠান্ডায় সেই ওজন মাপার মেকানিজম সম্পূর্ণ জমে যায়। থমেই প্রথম সাহস করে মেঝের উপর পা রাখে। যখন বোঝা যায় যে সবকিছু ঠিকঠাক আছে, তখন লোরেন আর জেমস ওর ভিতরে ঢুকে পড়ে। এবার তাদের কাজ শুধু সেই তিনটি সোনার মুদ্রা খুঁজে বের করা। কিন্তু ঠিক তখনই গুস্তভার চোখে পড়ে ব্যাংকের মূল লবির কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্সর হঠাৎ বন্ধ হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে সেখানে নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে দেয়। তারা ব্যাংকের ছাদে তৈরি হওয়া গর্তটিও খুঁজে পায়। গুস্তভ মুহূর্তের মধ্যেই বুঝে যায় চোরেরা ব্যাংকের ভিতরে ঢুকে পড়েছে। সে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে খবর দিয়ে পুরো ব্যাংক ঘিরে ফেলার নির্দেশ দেয়। এদিকে ভল্টের ভিতরেও বিপদ বাড়তে থাকে। নিচে ছাড়া নাইট্রোজেনের প্রভাব ধীরে ধীরে কমে আসছে, ফলে সেই সংবেদনশীল ওজন মাপার যন্ত্র আবার সক্রিয় হওয়ার পথে। ঠিক তখনই লোরেনের চোখে পড়ে একটি আলমারি। সে দ্রুত সেখানে গিয়ে বহুদিনের খোঁজা সেই পুরনো বাক্সটি খুঁজে পায়। কিন্তু লোরেন বাক্সটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জেমস হঠাৎ নিজের পকেট থেকে বন্দুক বের করে দুজনের দিকে তাক করে। ঠান্ডা গলায় সে লোরেনকে বাক্সটি হাতে তুলে দিতে বলে। তখন এই আসল সত্য সামনে আসে। জেমস আসলে একজন ব্রিটিশ সিক্রেট এজেন্ট। তার আসল মিশন ছিল সেই ঐতিহাসিক খাজানাটি ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই টানাপোড়ার মধ্যেই ওজন মাপার সিস্টেম পুরোপুরি সক্রিয় হয়ে যায়। বিপদ বুঝতে পেরে লোরেন সঙ্গে সঙ্গে বাক্সটি জেমসের দিকে ছুড়ে দেয় এবং থমের হাত ধরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভল্টের বিশাল স্টিলের দরজা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে যায়। থম, লোরেন আর জেমস তিনজনেই ভিতরে আটকে পড়ে যায়। এরপর দেয়ালের পাইপ থেকে প্রচন্ড গতিতে পানি বের হতে শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ভল্ট যেন একটি বিশাল সুইমিং পুলে পরিণত হতে থাকে। অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরাও ব্যাংকের করিডোরে ঢুকে পড়েছে। ভল্টের ভিতরে পানির স্তর এত দ্রুত বাড়ছিল যে আর কিছুক্ষণ পরেই সেখানে শ্বাস নেওয়ার অসম্ভব হয়ে যাবে। জেমস একজন পেশাদার ডুবুরি হওয়ায় এমন পরিস্থিতির জন্য সে আগে থেকেই প্রস্তুত ছিল। সে নিজের সঙ্গে আনা ড্রাইভিং সরঞ্জাম পরে শান্তভাবে পানির নিচে নেমে যায় এবং ড্রেনেজ পাইপের পথ ধরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু থম আর লোরেনের কাছে এমন কোনো সরঞ্জাম ছিল না। এর মধ্যেই পানি তাদের গলা পর্যন্ত উঠে যায়। জীবন মৃত্যুর এই শেষ মুহূর্তেও থমের মাথা কাজ করা বন্ধ করেনি। সে ওয়্যারলেসে সাইমনকে চিৎকার করে বলে ওজন মাপার প্ল্যাটফর্মের উপর যতটা সম্ভব ওজন বাড়াতে হবে। সাইমন এক মুহূর্ত দেরি না করে নাইট্রোজেনের ভারী খালি সিলিন্ডারগুলো তুলে এনে সেই যন্ত্রের বেসের উপর রাখতে শুরু করে। ওজন আরো বাড়ানোর জন্য শেষ পর্যন্ত সাইমন নিজেও সেই সিলিন্ডারগুলোর উপর বসে পড়ে। অন্যদিকে গোপন ঘাঁটিতে থাকা দলের বাকি সদস্যরা শুধু প্রার্থনা করতে থাকে যেন তাদের বন্ধুরা বেঁচে যায়। আর ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। অতিরিক্ত ওজনের কারণে ওজন মাপার মেকানিজমটি পুরোপুরি লক হয়ে যায়। সঙ্গে সঙ্গে পানির প্রবাহ ধীরে ধীরে থেমে যায়। শেষ মুহূর্তে থম আর লোরেনও জীবন বেঁচে যায়। ব্যাংকের সিস্টেম স্বাভাবিক হওয়ার পর গোস্তভা এবং সশস্ত্র সৈন্যরা ভল্টের দরজা খুলে ভিতরে ঢোকে। কিন্তু সেখানে ঢুকেই সবাই হতবাক হয়ে যায়। ভল্টের ভিতরে কোনো মানুষ নেই, এমনকি সেই ঐতিহাসিক খাজানাটিও নেই। শুধু একেবারে খালি একটি ভল্ট পড়ে আছে। গোস্তভা তার পুরো চাকরি জীবনে এমন অসহায় পরিস্থিতিতে কখনো পড়েনি। সে কিছুতেই বুঝতে পারছিল না চোরেরা কিভাবে চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে একটি সূত্র পেয়ে যায়। চোরেরা মূল পানির পাইপলাইন এবং ছাদের ভেন্টিলেশন ডাক্ট ব্যবহার করে পালিয়েছে। গোস্তভার দৃঢ় বিশ্বাস ছিল তারা এখনো ব্যাংকের আশেপাশেই কোথাও রয়েছে। তাই সে পুরো বাহিনীকে নির্দেশ দেয় এলাকার প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজে তাদের বের করতে হবে। অন্যদিকে থম আর লোরেন আবার সেই সরু ভেন্টিলেশন পথ দিয়ে দ্রুত এগিয়ে চলছে। কিন্তু এবার তাদের জন্য আরেকটি সমস্যা তৈরি হয়েছে। ক্লাউস আর ক্যামেরার মাধ্যমে তাদের সাহায্য করতে পারছে না, কারণ সেনাবাহিনীর ব্যাংকের সব বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে।
ঠিক তখনই লোরেনের মনে পড়ে যায় ব্যাংকের তৃতীয় তলায় থাকা একটি গোপন পালানোর পথের কথা। সে সঙ্গে সঙ্গে থমকে নিজের পিছনে আসতে বলে। এদিকে নিরাপত্তাকীরা তাদের খুব কাছাকাছি চলে আসে। দুজন দ্রুত দৌড়ে ব্যাংক প্রেসিডেন্টের প্রধান কেবিনে ঢুকে পড়ে। কন্ট্রোল রুম থেকে গুস্তফা মনে করে এবার তারা নিশ্চিতভাবেই ফেসে গেছে। কিন্তু নিরাপত্তাকীরা যখন কেবিনের দরজা ভেঙে ভিতরে ঢোকে তখন সেখানে কাউকেই পাওয়া যায় না। আসলে লোরেন যখন প্রথমবার পেইন্টিং পরীক্ষা করার অজুহাতে এই কেবিনে এসেছিল তখনই সে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছিল। ব্যাংক প্রেসিডেন্ট সেখানে প্রায় সিগারেট খেত এবং জানালাটা খোলা রাখতো। সেই খোলা জানালায় এবার তাদের পালানোর রাস্তা হয়ে দাঁড়ায়। থম আর লোরেন সেই জানালা দিয়ে বেরিয়ে নিচের বিশাল জনসমুদ্রের মধ্যে মিশে যায়। গুস্তাভো জানালা দিয়ে নিচে তাকিয়ে তাদের দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। সে বন্দুক বের করে তাদের দিকে গুলি চালানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই তার পাশে থাকা এক অফিসার তার হাত ধরে থামিয়ে দেয়। সে রাগ করে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? নিচে এত মানুষের ভিড়, এখানে গুলি করলে সাধারণ মানুষ মারা যাবে। এরপর সে সঙ্গে সঙ্গে সৈন্যদের ওয়্যারলেস নির্দেশ দেয় কালো পোশাক পরা ওই দুই সন্দেহভাজনকে ভিড়ের মধ্যে থেকে খুঁজে বের করতে। কিন্তু থম আর লোরেন এই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল। ভিড়ের মধ্যে ঢুকেই তারা কালো পোশাক খুলে ফেলে এবং নিজেদের সাধারণ ফুটবল ভক্তের মতো সাজিয়ে নেয়। এমনকি নিজেদের পরিচয় লুকানোর জন্য দুজন একে অপরকে জড়িয়ে ধরে প্রেমিক প্রেমিকার মতো অভিনয় করতে শুরু করে। সৈন্যরা তাদের পাশ দিয়ে চলে গেলেও চিনতে পারে না। শেষ পর্যন্ত বিশাল জনসমুদ্রের মধ্যে তাদের খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায় এবং সেনাবাহিনীকে হাল ছাড়তে হয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার ইংল্যান্ডে গিয়ে মার্গারেট নামের এক প্রভাবশালী মহিলার সঙ্গে দেখা করে। আসলে মার্গারেট এবং জেমস দুজনেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অত্যন্ত দক্ষ সিক্রেট এজেন্ট। ওয়াল্টার তাদের সঙ্গে সেই 3টি সোনার মুদ্রা থেকে পাওয়া খাজানার অংশ নিয়ে আলোচনা করতে থাকে, কিন্তু মার্গারেট সরাসরি তাকে কোনো অংশ দিতে অস্বীকার করে, কারণ জেমস সেই 3টি মুদ্রা নিরাপদে ব্রিটেনে নিয়ে এসেছে এবং সেখানকার একজন বিখ্যাত অধ্যাপককে মুদ্রাগুলোর উপর খোদাই করা গোপন কোঅর্ডিনেট বিশ্লেষণ করার দায়িত্ব দিয়েছে। কিন্তু জেমস এবং ব্রিটিশ এজেন্টটি জানতো না যে ওয়াল্টার অনেক আগেই জেমসের আনুগত্য নিয়ে সন্দেহ করেছিল। তাই ব্যাংকের ভিতরে লোরেনের সাহায্যে ওয়াল্টার আসল সোনার মুদ্রাগুলো অত্যন্ত গোপনে বদলে দিয়েছিল। আসল মুদ্রার জায়গায় রেখে দেওয়া হয়েছিল দেখতে হুবহু একই 3টি নকল মুদ্রা, আর সেই নকল মুদ্রার উপর খোদাই করা কোঅর্ডিনেট ছিল পুরোপুরি ভুয়া। যখন জেমস আর মার্গারেট এই প্রত্যাখ্যার কথা জানতে পারে তখন তাদের রাগের সীমা থাকে না। অন্যদিকে ফ্রান্সের পশ্চিম অংশে অবস্থিত একটি সুন্দর দ্বীপে ওয়াল্টার এবং তার পুরো টিম নিজেদের এই অসাধারণ সাফল্য উদযাপন করছিল। এদিকে থমও তার অসাধারণ প্রতিভার কারণে বিমানের অফিসিয়াল পাইলট লাইসেন্স পেয়ে যায়। ঠিক তখনই লোরেন নিজের পকেট থেকে আসল 3টি সোনার মুদ্রা বের করে। থম মুদ্রাগুলোর উপর খোদাই করা আসল কোঅর্ডিনেট কম্পিউটারে ইনপুট করে। কয়েক মুহূর্তের পর স্ক্রিনে খাজানার আসল অবস্থা ভেসে ওঠে, আর সেটা দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ সেই শত শত বছর ধরে লুকিয়ে থাকা সেই কোটি কোটি ডলারের খাজানা আসলে ইংল্যান্ডের একটি বিশাল সেন্ট্রাল ব্যাংকের ভিতরেই লুকানো রয়েছে। আর সেই ব্যাংকও প্রযুক্তির দিক থেকে অত্যন্ত আধুনিক এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি দিয়ে সুরক্ষিত। অর্থাৎ তাদের সামনে এবার আগের থেকেও বড় চ্যালেঞ্জ। স্পেনের বিশ্বের অন্যতম সুরক্ষিত ব্যাংককে হারানোর পর এবার তাদের টার্গেট ইংল্যান্ডের আরো আধুনিক একটি ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, থমকে এবারও তার অসাধারণ বুদ্ধি দিয়ে এমন কোন পরিকল্পনা বের করতে পারবে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাকেও হার মানাবে? সেটা জানতে হলে গল্পের পরের অংশ অবশ্যই দেখতে হবে। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।